আমাদের ভটকার বিজনেস করতাম। ভটকার বিজনেসের জন্য, বাজির বিজনেসের জন্যই আমার টাকাটা নিয়েছিল। তারপরে? তারপরে সে টাকা সুদ সহ দেওয়া হয়েছে, সুদ সহ শোধ করা হয়েছে। আসল কবেই শোধ হয়ে গেছে। হুম। আর এখন কি অবস্থায় আছেন? খুবই খারাপ অবস্থায় আছি। 2 মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে খুব আতঙ্কিত আছি। যেহেতু ওরা এখন প্রভাবশালী লোক, দিবাকর চৌধুরী, দিবাকর চক্রবর্তী, অমরদীপ সাহা, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরা 3 জন যদি, আমাদের 4 জন যদি কোনো কিছু হয়, এর 3 জন ছাড়া কেউ করবে না। বলছি এখন এখন কিভাবে বসবাস করছেন তাহলে? খুবই খারাপ অবস্থায় 2 মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে ভাড়া থাকি আমি। এতদিন অভিযোগ জানাচ্ছিলেন না কেন? একদিন অভিযোগ করেছিলাম থানাতে, কোনো আজকাল আজকাল করতো, তখন ওই ওই আমাদের সরকারের আমলে কোনো কিছুই অভিযোগ নেয়নি। আশা করছি এই সরকার এসছে, আমাদের কোনো একটা সুরাহা করে দিবে। আর আপনার স্বামী কবে মারা গিয়েছে? আমার স্বামী 2014-তে মারা গেছে। তারপরে কি সে ব্যবসাটা কি আপনি করতেন? আমিও করতাম তখন। বলছি পারপাসে টাকাটা নিয়েছিলেন আপনি? বাজির পারপাসে নিয়েছিলাম, যেহেতু আমরা বাজির বিজনেস করতাম তাই জন্য। তারপরে টাকার এখন বিনিময়ে আপনি কি দিয়েছিলেন ওনাদের? ওরা আমার কাছ থেকে ওনার দলিল নিয়েছিল বাড়ির। কি করলেন? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের চেক সহ সই করিয়ে নিয়ে, সাদা কাগজে সই করিয়ে নিয়ে নিয়েছিল। তারপরে কি করলেন? তো ওরা বাড়ি রেজিস্ট্রি করে নিয়েছে। এখন বাড়িটা কার দখলে আছে? দিবাকর আমার কাছ থেকে নিয়েছিল, আমার কাছ থেকে দিবাকর আবার অমরদীপ সাহাকে দিয়েছে, অমরদীপ সাহার কাছে আছে। নিজের বাড়িতে যেতে পারেন না? আমরা নিচে বাড়ি যেতে পারি না। আমরা কোথায় থাকেন আপনারা? আমরা চামতলি, পুরাটুলিতে ভাড়া থাকি। কত বড় জায়গায় বাড়ি ছিল আপনার? আমার 15 কাঠা আছে, 3 তলা বাড়ি আছে। কত টাকা নিয়েছিলেন বলুন? 1.5 লাখ টাকা। সুদ কত দিয়েছিলেন? সুদ আপনার সপ্তাহে সুদ নিত, 15 দিনে নিত 10% করে। বলছি আপনারা তো এখন থানায় গেছিলেন অভিযোগ করতে, পুলিশ অফিসার কি অভিযোগ নিয়েছেন? কালকে থানায় গিয়েছিলাম মেয়েকে নিয়ে। থানাতে অভিযোগ বললো যে কাগজটা পড়ার পরে চেয়ারম্যান স্যারের নামটা সরিয়ে দিতে। তারপরে বললো যে যে আপনি এটা করে নিয়ে আসেন। তো আমাদের যে আছে উকিলবাবু, সে আমার আবার মেল করে পাঠিয়েছে। মানে কার নাম বাদ দিতে বলেছে? মানে চেয়ারম্যানের নাম। কে, কোন অফিসার বলেছে? অফিসারের নাম জানি না আমরা। কি বললেন তিনি পুলিশ অফিসার? বললো যে চেয়ারম্যান তো প্রভাবশালী লোক, তো তোর নামটা বাদ দিলে ভালো হয়। আপনারা সেই নাম বাদ দিয়েছেন? না, ওই নামটা বাদ দিচ্ছি আমরা বলতে পারছি না, আমাদের উকিলবাবু যা করে দিয়েছেন তাই। আপনি তাদের মেল করে পাঠিয়েছেন? হ্যাঁ, মেল করে পাঠিয়েছে। কে পাঠিয়েছেন? মেল করে আপনার হচ্ছে থানাতেই পাঠিয়েছে। বলেন কি অভিযোগ করেছেন আপনারা? আমাদের 2021 সালে আমাদের টাকার প্রয়োজন লাগে। তো আমাদের 1.5 লাখ টাকার প্রয়োজন হয়। তো আমরা কৃষ্ণেন্দু স্যারের কাছে আমরা গিয়েছিলাম টাকার জন্য, এমার্জেন্সি টাকার জন্য। কৃষ্ণেন্দু স্যার, আমাদের চেয়ারম্যান, আমাদের একটাই বলেছিল, দিবাকর চক্রবর্তী আর অমরদীপ সাহা নামে 2 জন ব্যক্তি আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করো, ওনাদের সাথে কন্ট্যাক্ট করো, যে টাকা তোমরা পেয়ে যাবে। আমরা অমরদীপ আর দিবাকরের কাছে আমরা কন্ট্যাক্ট করি এবং 1.5 লাখ টাকা নিই। সপ্তাহে 10% সুদ ছিল। আমরা সময় মতো হয়তো সুদটা দিতে পারিনি, কিন্তু 2 দিন পরে গিয়ে আমরা সময় মতো সুদ সমেত টাকাটা আমরা দিয়েছিলাম। সেই সময় আমাদের কৃষ্ণেন্দু স্যার আমাদের কাছ থেকে বাড়ির দলিল এবং মার কাছে ব্ল্যাঙ্ক পেপারে সই করে নিয়ে নেয়। আমরা যখন টাকাটা পরিশোধ করে দিই, তখন আমাদের কৃষ্ণেন্দু কাছে যাই বাড়ির দলিলটা নিতে, তখন স্যার বলে যে না, তোমাদের 20,500,000 টাকা লাগবে, তাহলে তোমরা বাড়িটা পাবে, নইলে পাবে না। আমার মা বলে যে টাকা সুদ সমেত আমি টাকা দিয়ে দিয়েছি, কিসের জন্য টাকা লাগবে? তখন বলে আমরা যেহেতু 2 বোন আছি, ওই জন্য কৃষ্ণেন্দু স্যার বলে, তোমরা 2 বোন আছো, যদি নোংরামি করে নেতাজি মোড়ে যদি ফেলে রাখা হয় আর সেটা যদি টিভিতে দেখানো হয়, তো সেটা কি খুব ভালো হবে? যেটা বলছি সেটা কাজ করো। আমার মা আতঙ্কে রেজিস্ট্রি অফিসে আমাদের কৃষ্ণেন্দু স্যার অমরদীপ আর দিবাকর নিয়ে যায়, দিয়ে ওখানে গিয়ে রেজিস্ট্রি করায়, বাড়ি রেজিস্ট্রি করায় এবং বাড়ির অল ফার্নিচার, যে জামা কাপড়, সমস্ত সোনাদানি, সমস্ত কিছু সে নিয়ে নেয়। আমরা যখন বলি যে আমাদের এগুলো সব নেবো বা কিছু, তখন আমার মাকে প্রাণে হুমকি দেয়। বলছি আপনারা এখন কিভাবে বসবাস করেন, কিভাবে থাকেন? আমরা এখন ভাড়া বাড়িতে থাকি। সংসার চলে কিভাবে আপনাদের? আমরা 2 বোন আমরা কাজ করি। বলছি কতটা আতঙ্কে আছেন, মুখ ঢাকলে দিকে ঘুরে বেড়াচ্ছেন কেন? না, আমরা মুখ দেখাবো না এই কারণে যে যেহেতু আমরা মেয়ে মানুষ, যেহেতু আমাদের স্যার চেয়ারম্যান বলেছে যেহেতু এরকম ধরনের কথা, সেজন্য আমরা মুখ দেখাবো না। ভয় পাচ্ছেন? একদম। বলছি, এতদিন আপনারা অভিযোগ করেনি, এখনই করছেন? আমরা গিয়েছিলাম কমপ্লেন দিতে থানাতে, থানার কোনো স্যার কমপ্লেন নেয়নি। যেহেতু কৃষ্ণেন্দু স্যার ছিল, আমরা সরকার চেঞ্জ হয়েছে, ওই জন্য আমরা থানাতে গিয়েছিলাম কমপ্লেন দিতে। তো থানার স্যার আমাদের বলে যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আপনি নামটা সরান ম্যাডাম, কমপ্লেনটা ওঠান, আপনি যার বিরুদ্ধে নিয়ে আসবেন আমি নিয়ে নেব। তার জন্য আমাদের রিসিভ কপিও দেয়নি।
বর্তমানে তো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, হ্যাঁ, তার কাছে তো আপনারা অভিযোগ জানিয়েছেন, কি দাবি করবেন তার কাছে? আমরা স্যারের কাছে, শুভেন্দু স্যারের কাছে একটাই আমাদের অভিযোগ, যে আমাদের বাড়িটা পাইয়ে দেওয়া হোক এবং যে আমাদেরকে এরকম কাজ করছে তাদের শাস্তি হোক। এবং কৃষ্ণেন্দু স্যারকে তো আমরা সবাই মানে জেলার যে উনি চেয়ারম্যান, সবাই তো কমপ্লেন নিয়ে যায়। তো ওনার তো এরকম ধরনের বক্তব্য দেওয়া মানে বলা তো উচিত হয়নি, কেননা সবাই হেল্পের জন্য যায়, সবাই তো আর কেউ কাছে তো মানে কেউ ভালো কাজের জন্য তো যায়নি। তো উনি এরকম বক্তব্য রাখবে অবাস্তব, মানে আমাদের কিছু। বলছি, আপনারা ব্যাংক থেকে টাকা ব্যাংকে তো এমার্জেন্সিতে আমাদের টাকা তো দেয় না, না আমাদের এই এমার্জেন্সির প্রয়োজন ছিল, সেই জন্য আমরা কৃষ্ণেন্দু স্যারের কাছে গিয়েছিলাম। বলছি, আরেকটা বিষয় হচ্ছে, কবে আপনারা টাকাটা নিয়েছিলেন? কত আমরা 2021 সালে নিয়েছিলাম। শোধ করেছিলেন কবে টাকাটা? 2022 সালে জুন মাসে। তারপর থেকে এই অবস্থায় এই আছে। অবস্থা। কতটা আতঙ্কে আছেন? অনেকটা আতঙ্ক আছে, এমন আতঙ্ক আছে যেন ফেসটা আমি দেখাচ্ছি না। পুরো সবাই কমপ্লেনের জন্য তো একটা টোল ফ্রি নাম্বার দিয়েছি, সেই টোল ফ্রি নাম্বারে জানাবেন? সেই টোল ফ্রি আমার নাম জানা নেই। ঠিক আছে। দীপ সাহা আপনার অনুগামী এবং দিবাকর চক্রবর্তী বলে একজন কোনো ব্যক্তি, তিনজনের নামে অভিযোগ করেছে। আপনি বলেন ওর বাড়ি হাতিয়ে নিচ্ছেন টাকা ধার দিয়ে, এটা কি সত্যি? আমার শহরে অনেক বাড়ি আছে, অনেক সম্পত্তি আছে, যেখানে বসে আছেন এটাও আমাদের সম্পত্তি। আমার খেয়ে দিয়ে কাজ নাই করবো, এগুলা অ্যাকশনের লোক করছে, কখনো ডিএম কে বলছে, কখনো পুলিশকে বলছে, কখনো পাবলিকলি বলছে। এই দুজন আছে তার এগুলা কাজ করছে। মেলাইন করছে, আপনাকে চক্রান্ত করছে। হ্যাঁ, এটা তো আছেই, পুলিশ এনকোয়ারি করুক না। আমার নিজেরই সম্পত্তিকে আমি সামলাতে পারছি না, পরের সম্পত্তি আত্মসাৎ করবো। তাহলে কি উদ্দেশ্যটা কি এদের? এটা উদ্দেশ্য হচ্ছে মেলাইন করা, পাবলিকলি মেলাইন করা। এনকোয়ারি করুক, তবে বুঝে যাবে পুলিশ। ব্যক্তিগত রাগ অন্যের মাধ্যম দিয়ে ঝাড়ছে। ব্যক্তিগত রাগ কি, পিছন থেকে কেউ বদমাশি করছে, এটাই। আপনি কিভাবে মোকাবিলা করবেন এটা? ও যে ভাষায় এসছে সেই ভাষায় মোকাবিলা করবো। আই এম দ্য ল অ্যাভয়েডার। লটা কি জিনিস এখন জানে না, এটা দেখবে। কেউ রেয়াত পাবে না। যে কমপ্লেন গুলো হয়েছে আমরা সেগুলো জেলা প্রশাসনকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, ভালো করে তদন্ত করুন। তদন্ত করে যে রিপোর্ট আসবে, সেখানে যদি তৃণমূলের নেতৃত্বতে দোষী পাওয়া যায়, সে চেয়ারম্যান হোক, এমএলএ হোক, এমপি হোক, কাউন্সিলর হোক, কাউকে কোনো রেয়াত করার দরকার নেই। আইন অনুযায়ী ব্যবস্থা হবে, জেল খাটবে, কোমরে দড়ি বেঁধেও ঘুরবে। বলছি, এই যে মজুরি পোটা, তাতে দেখা যাচ্ছে যে সপ্তাহে 10% সুদ, এটা কোনো ব্যাংকিং সিস্টেমের মধ্যে রয়েছে? এইভাবে এত দৌর্দত্য? ভারতবর্ষে মানি লন্ডারিং অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আওতায় এরা দোষী হিসাবে পারবে এবং সমস্তটাই নন ভ্যালুয়েবল সেকশন। ব্যাংক, রিজার্ভ ব্যাংক এবং সেবির পারমিশন ছাড়া কেউ ইন্টারেস্টে টাকা দিতে পারে না, নিতে পারে না। যারা নিচ্ছে তারাও যেমন দায়ী, যারা দিচ্ছে তারাও দায়ী। এইটা কোনো একটা সভ্য সমাজে চলতে পারে না। এটা এতদিন পর্যন্ত তৃণমূলের সরকার না দেখার ভান করে কিভাবে চালালো, এবং আমাদের মনে হয় এখান থেকে টাকার একটা অংশ অভিষেক ব্যানার্জির কাছেও যেত বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব হয়ে। সেই কারণেই এইটাই রমরমভাবে বেড়েছে। এখানে পুলিশ প্রশাসন কোনো রকম দায়িত্ব নেয়নি, কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু এবার বিজেপি সরকার এসছে, আমরা না খাউঙ্গা না খানে দিঙ্গা এই নীতিতে বিশ্বাস। আমাদেরকে কোনো সেটিং এর মধ্যে আনা যাবে না। তবে কিছু মানুষ শহরে ভাবছে যে হয়তো একটা গুন্ডা দমন করতে গিয়ে আরেকটা গুন্ডাকে শহরে তৈরি হবে, সেইটা এখানে করা যাবে না। কোনো গুন্ডাই কোনো গুন্ডা দমন করবে না। গুন্ডা দমন পুলিশ প্রশাসন আছে, তারা করবে, এবং সেটা আইনগত লফুলি হবে। এই যে অভিযোগ আমরা পাচ্ছিলাম এবং যে অভিযোগ যে এফআইআর করতে গেছিলেন, সেখানে পুলিশ অফিসার বলেছেন যে সম্মানীয় কৃষ্ণনারায়ণ চৌধুরী রয়েছেন অভিযুক্ত রূপে, তার নাম অমিট করতে হবে, তাহলে অভিযোগ নেওয়া হবে। এটা কি করতে পারে? তৃণমূলের আমলে তো এটাই চলেছে, এই বিজেপি তৃণমূলের নেতার নামে কোনো হয়নি, এবং সেই ছোঁয়াটা কিছু কিছু অফিসারের মধ্যে এখনো থেকে গেছে, আমরা দেখছি। তবে এটা ইমিডিয়েট চেঞ্জ হবে। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এখানে এসব আর চলবে না। তৃণমূল কংগ্রেসের সমস্ত হচ্ছে, এরা তো চোর। এরা মানে আপনি দেখেছেন যত পশ্চিমবাংলাতে নারী ধর্ষিতা হয়েছেন,
এবং যত খুন হয়েছেন আর সমস্তর পেছনে তৃণমূল কংগ্রেস, এবং তারাই হচ্ছে যে সমস্ত কারবারের সঙ্গে যুক্ত নিজেরা, এবং তারাই সমস্ত করাতো। আর যত দখলদারি সমস্ত ক্ষেত্রে, যেভাবে বললেন যে এখানে ওই 1 লাখ টাকা থেকে 34 লাখ কত কি সুদ মুদ ইত্যাদি সমস্ত কিছু দখল করা, ভয় দেখানো, ধমকানো, চমকানো, এটা তৃণমূলের কাজ। আজ কোনো কাউকে ধমকানো হয় না। আজ কোনো রকম দেখেছেন পশ্চিমবাংলাতে যে আমাদের এই নির্বাচনের পর মানুষ যারা এখানে আছেন একমাত্র চোর এবং যারা হচ্ছে যে এখানকার ধর্ষক বা সন্ত্রাসবাদী ছাড়া বাকি কারো উপরে কোনো রকম কোনো ধমকানো, চমকানো, কারো দখল করা এগুলো হয়েছে পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে। এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও বলেছেন যে কোনো রকম যদি এখানে কারো উপরে কোনো অন্যায়ভাবে কেউ আক্রমণ করে, কেউ যদি অন্যায়ভাবে কারো উপরে চাপিয়ে দেওয়ার কোনো ধরনের কোনো রকম রাজনীতির উদ্দেশ্য করে, তাহলে এখানে কোনো দল বা রং না দেখে সরাসরিভাবে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা আছে। সুতরাং যিনি আজকে অভিযোগ করছেন, যিনি বলছেন, আমি তাকে অনুরোধ করব যে আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জননেতা, তিনি হচ্ছেন মানবিক ব্যক্তি। তিনি যেভাবে আজ জনতার দরবার করছেন, আপনি জনতার দরবারের কাছে আপনি সেখানে হচ্ছে আবেদন করুন, এবং যারা যারা এই সমস্ত হচ্ছে যে এই ঘটনা, এই ধরনের যারা আক্রমণের শিকার হচ্ছেন বা বিভিন্ন দাবানোর শিকার হচ্ছেন, তাদেরকে হচ্ছে অনুরোধ করব যে জনতার দরবারে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই দরবারে গিয়ে আপনাদের যে সমস্ত যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তার শাস্তি হবে, তার ব্যবস্থা গ্রহণ করা হবে।